আচ্ছা, আপনার কত টাকা হারিয়ে গেলে আপনি মন খারাপ করবেন কিংবা খুব আফসোস করে দিনটা নষ্ট করবেন? অবশ্যই এটা একেকজনের টাকার অঙ্ক এবং একেকজনের সামর্থ্য অনুযায়ী নির্ভর করবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু যদি আমার ক্ষেত্রে হয় তখন তো আমার মনে হয় যে আমি মনে হয় ৫ টাকা হারিয়ে গেলেও খুব মন খারাপ করব। খুব কষ্ট লাগবে স্বাভাবিকভাবেই। তবে আমার মতো আরও একজনকেই কিন্তু আজকে আমি এখন আনন্দে অতিথি করে নিয়ে এসেছি। আমার সঙ্গে আছেন আমিরুল হক চৌধুরী, এবং যিনি ঠিক আমারই মতো, যার ৫ টাকা হারিয়ে গেলেও সে খুব কষ্ট পায়। আচ্ছা ভাই, আপনি শুরুতেই আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি সেই ৫টা টাকা খুঁজে পেয়েছিলেন? ৫টা টাকা আসলে খুঁজে পাওয়ার জন্যে খোঁজা হয়নি। আচ্ছা। এটা খোঁজা হয়েছে স্ক্রিপ্ট অনুযায়ী। এই কষ্টটা স্ক্রিপ্টের, আর আমি তো অভিনয় করেছি মাত্র। তো সেই জায়গাটা হচ্ছে যে একটি চরিত্র যখন একটা স্ক্রিপ্টে আসে, সেই চরিত্রটি সার্বিকভাবে কীরকম, তাহলে ৫ টাকার পেছনে আছে এই লোকটা কিপ্টে। শুধু কিপ্টে বললে বোঝা যাবে না, হার কিপ্টে। হার কিপ্টে হওয়াতে ৫ টাকা তার কাছে একটা বিরাট ব্যাপার। এখন এই যে ৫ টাকা তার হারিয়ে গেছে, এটার জন্যে সারা গ্রামকে সে তোলপাড় করে দিচ্ছে এবং সন্দেহ করছে না এমন কেউ নেই। তার ঘনিষ্ঠতম বন্ধু তাকেও সন্দেহ করছে, কারণ ওই ৫টি টাকা সে তো হার কিপ্টে। তো সেজন্যেই খোঁজা, সেজন্যেই সন্দেহ, সেজন্যে এই চরিত্র। এবং এই চরিত্রটা এতদিন পার হয়ে গিয়েছে, এবং এই চরিত্রে আপনার সঙ্গে যারা অভিনয় করেছে, চঞ্চল চৌধুরীর কথা যদি বলতেই হয়, তারা এখন সবাই মোটামুটি সুপারস্টার, সবাইকে বড় পর্দায় নিয়মিত দেখা যাচ্ছে। এই যে এত ডিটেইলিংয়ের একটা স্ক্রিপ্ট সেই সময় করেছিল এবং সেটা দর্শকদের মনে এখনো পর্যন্ত গেঁথে আছে, এরকম চরিত্র কিংবা এরকম নাটক আমরা এখন একদম পাই না বললে হয়তো এখনকার যারা নির্মাতারা রয়েছেন তারা মন খারাপ করবে, অভিনেতারা মন খারাপ করবে, কম পাই। এটির সঙ্গে আপনি একমত হবেন কিনা, এবং কেন আমরা আসলে এই কমের সংখ্যাটা? এর তো নানাবিধ কারণ আছে, সব কারণ উল্লেখ করা অনেক রকম কঠিন। কারণ আছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে এখন সমাজে, পুরো সমাজটা, আমাদের দেশটা, আমরা নাটকটা আসলে কি আমরা যেটা করি সেটা একটা সামগ্রিক ব্যাপার দেশের। তার মধ্যে একটা খণ্ডাংশ হচ্ছে আমরা যারা আমরা নাটক করি বা এই প্রফেশনে আছি। তো এটা তো দেশেরই ব্যাপার। তো সেই জন্যে এখন যে পাওয়া যাচ্ছে না বা যাচ্ছে, সেটা সমাজে সব কিছু মিলিয়েই বিষয়টা ঘটছে। কেউ একা এর জন্য দায়ী নয়, বা দুজন তিনজনের জন্য দায়ী নয়। তো আমি আশা করি যে ভালো আছে এবং আসবেও, ভালো আসবেই। একটি জাতির মধ্যে তো এই উপাদানগুলি নিহিত হয়ে থাকে। এগুলি কখনো নানাবিধ কারণে একটু ঝাপসা হয়ে যায়, একটু স্তিমিত হয়ে যায়, আবার এর গতি বেড়ে যায়, আবার অনেক স্পষ্ট হয়ে ওঠে, আবার উজ্জ্বল হয়ে ওঠে। আমরা কিন্তু স্ক্রিপ্ট যেগুলো পাই আসলে, বা যেগুলো আসলে পর্দায় দেখি, সেগুলো অনেক সময় আমাদের কাছে মন ছুঁয়ে যায় না। গল্প মন ছুঁয়ে গেলেও কিন্তু অভিনেতার অভিনয়টা আমাদের মন ছুঁয়ে যায় না এই সময় বিশেষ করে। এটার কারণটা কি আসলে? আপনারা যেরকম মঞ্চ নাটক থেকে উঠে আসতেন, এখনকার যারা অভিনয় করছে তাদের বেশিরভাগেরই কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা নেই। এটার কারণ কি শুধুমাত্র এটা বলে মনে করেন কিনা, কিংবা আপনার কথাও যদি জিজ্ঞেস করি, আপনাকেও কিন্তু আসলে আমরা সেভাবে এখন আর পর্দায় দেখি না। এটার কারণ কি শুধুই বলবেন বয়স বেড়ে যাওয়া, নাকি কোনো আক্ষেপও রয়েছে পেছনে? না, আক্ষেপ ওরকম বলবো না, এটা ঠিক নয়। একটা হচ্ছে যে আমার বয়স তো বেড়ে গেছে একটু, তারপরেও কাজ করি। কাজ যে করি না তা কিন্তু না, মোটামুটি অনেক কমে গেছে, কিন্তু কাজ করে যাচ্ছি। অ্যাডে কাজ করছি, নাটকেও কাজ করছি। আমি তো একজন ইন্ডিভিজুয়াল, তাই না? আমি আমিরুল হক চৌধুরী, একজন অভিনেতা, একজন মানুষ। এখন আমার একটা ক্যারেক্টার আছে, প্রত্যেকেরই এরকম থাকে। তো সেরকম হচ্ছে যে আমি কারুর কাছে বলতে পারি না, বা ফোন করে বা অমুক করে, বা এইভাবে একটা চল তো আছে। তা আমি কাউকে ওইভাবে কখনোই, বিটিভি যখন একটা বিটিভি ছিল একার, তখন কোনো মিডিয়া আসেও নাই।
সম্ভাবনাও দেখি নাই আমরা তখনও আমি, কিন্তু আমার ভাগ্য ভালো, তখন আমাকে কাস্ট করেছেন ওনারা। নিশ্চয়ই আপনার মধ্যেও পরিচালকরা তেমন কোনো গুণাগুণ দেখতে পেতেন, যেটা আমরাও পর্দায় দেখেছি তো পরবর্তীতে। আজকে আমাদের কাছে মনে হয় যে ওই পরিচালকদের যারা আমাকে মনে করেছেন যে এই চরিত্রের জন্য এই লোকটিকে ডাকা উচিত, এই অভিনেতাকে লাগবে, তো তাদের কাছে আমি, তারা অনেকেই নেই, তো তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি, অন্তর থেকে দোয়া করি। এই যে পরিচালকদের কথা বলছিলেন, তাদেরকে স্মরণ করছেন আপনি এখনো পর্যন্ত, সেই নামগুলোর মধ্যে তো নিশ্চয়ই হুমায়ুন আহমেদ, মোরশেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, তাদের কথা বলতেই হয়। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন এটা ছিল? হচ্ছে পরে তানভীর মোকাম্মেল, হুমায়ুন আহমেদ, হুমায়ুন, হ্যাঁ, তারপরে আমাদের মোর্শেদ, এরা পরে। আমি বলছি যেখান থেকে আমার উত্থান বিটিভি, শুরুটা হয়েছিল। তো সেখানে ছিলেন মুস্তাফা মনোয়ার, জামিল চৌধুরী, সেখানে ছিলেন, এরা ছিলেন ব্যবস্থাপনায়, এরা ছিলেন নিয়ন্ত্রক, এরা ছিলেন সিস্টেমটাকে রান করাতেন এরা। তো সেখানে প্রডিউসার যাদেরকে পেয়েছি, সেখানে পেয়েছি আব্দুল্লাল মামুন, পেয়েছি আতিকুল হক চৌধুরী, পেয়েছি মুস্তাফিজুর রহমান, পেয়েছি বরকতুল্লাহ, পেয়েছি নওয়াজিশ আলী খান। এরা প্রত্যেকেই একটি, আজকে মনে হয়, আর আমাদের বয়সে এসে বিশেষ করে আমাদের সবার উচিত সত্য আশ্রয়। সত্য আশ্রয়টা খুব জরুরি সমাজে আজকে। কারণ কেন মনে হয় যে সত্য থেকে বোধহয় আমরা একটু প্রকারান্তরে বিচ্যুত হচ্ছি। তো সেটা না হলে জাতি সব দিক থেকে একটু গুছিয়ে যায়, ভালো হয়। তা আমরা সত্য আশ্রয় এদের নাম বললাম, এই জন্য বললাম যে আজ আমার কাছে ঘুরে তাকিয়ে, ওই সময় তো বয়স কম ছিল, তাই না? আজকে আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো যে প্রফেশনে ছিলেন, যে দায়িত্বে ছিলেন, দায়িত্বশীল ছিলেন। আমি প্রতীক, আমাকে যে ডেকেছেন এরকম প্রত্যেককে এরকম ডেকেছেন। তো এরকম ডাকার মানে প্রয়োজন বোধ করেছেন যে আমার দায়িত্বের মধ্যে পড়ে এই চরিত্রটির জন্যে মিস্টার এক্সকে ডাকিতে হইবে। দিস ইজ ডিউটি। এটা কিন্তু সর্বত্র শুধু অভিনয়ের ওই কাস্টিংয়ে ওই না, সর্বত্র এই বিষয়টি। অথচ এখন কিন্তু আমরা একটা নেপোটিজম ব্যাপার দেখি যে এই পরিচালকের সাথে অমুক অভিনেত্রীর অমুক অভিনেতার সম্পর্ক ভালো, কিন্তু আপনাদের সময় কিন্তু আমরা শুনতাম প্রডিউসার সেটে গিয়ে বসে থাকতো, কিংবা যখন আপনারা মঞ্চে অভিনয় করতেন তখনও সেখানে উপস্থিত থাকতেন, যে কাকে পিক করা যেতে পারে, কে ভালো অভিনয় আদৌ করছে নাকি করছে না, সেটা নিজের থেকে যাচাই বাছাইয়ের জন্য। তো এই জিনিসগুলোকে এখন কম হয়ে গেছে বা একটু অভাব রয়েছে কি মনে করেন? এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না। তুমি তো বললেই, পুরো বিষয়টি বলে দিলে তুমি, তোমার অবস্থান থেকে, তোমার জেনারেশন থেকে। তুমি আর আমি বসেছি দুজন মানুষ হিসাবে, কিন্তু তুমি আরেকটি জেনারেশনকে প্রতিনিধিত্ব করছো, আমি একটি জেনারেশনকে। এখানে নজরুলের কবিতার কথা বলতে হবে, মরিছে যাহারা তাহারা নয়, হাসিছে যাহারা বাঁচিয়া রয়, নিত্য ভেদ উদার প্রাণ, নওজোয়ান। অর্থাৎ উনি বলছেন যারা এগিয়ে আসছে, যারা এখন আসছে, তো তোমরা অভিজ্ঞতা যে আমরা যেগুলো করেছি দেখেছো, আবার যা হচ্ছে দেখেছো, এগুলোকে তোমরা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করবে, কোনটা হলে জাতির জন্য মঙ্গল। তুমি যে প্রফেশনে আছো সেটা নিয়ে, তুমি তো আর রাজনীতি করছো না। যারা রাজনীতি করছে তারা দেশ নিয়ে তার কি করা দরকার। আমি অভিনয় নিয়ে করছি, আমাকে ভাবতে হবে অভিনয়টা সমৃদ্ধ হবে, নাটকটা সমৃদ্ধ হবে, আমার কর্মটি সমৃদ্ধ হবে, সেটি আমাকে ভাবতে হবে। মানে যার যার অবস্থান থেকে তার তার কাজটা একদমই 100% দিয়ে করতে হবে আর কি, এবং মন থেকে কাজটা করতে হবে ভালো। সেজন্যই তো কথাটা এসছে ডিভিশন অফ লেবার কথাটা এসছে কেন? সেই ডিভিশনটাকে সমৃদ্ধ করলে কালেকটিভলি সমৃদ্ধ হওয়া যায়। একদম তাই। রাজনীতি করছি না, কিন্তু আপনি একসময় রাজনীতি করতেন আমি শুনেছি। সেই রাজনীতি ছেড়ে অভিনয়কে ভালোবেসে, মঞ্চনাটককে ভালোবেসে আপনি ওই ক্যারিয়ারটা শেষ করে
এই ক্যারিয়ারটার দিকেই ফোকাস করেছিলেন যখন আপনার পিক টাইম ছিল, যখন আপনি ইয়াং ছিলেন। আপনি সে সময় চাইলেই পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সদস্য হতে পারতেন, আপনি সেই লোভটাও সামলেছেন। অথচ এখন আমরা দেখি যারা রাজনীতি করছেন তারা অনেকেই অভিনয়ে আসেন আগে, তারপর অভিনয় থেকে পলিটিক্সে মুভ করে। এই ব্যাপারটা যখন আপনি দেখেন তখন আসলে আপনার কি অনুভব হয়? না, কিছু কিছু আমরা তো এমন সমাজে থাকি, কিছু সুবিধা তো আমরা চাই। আমরা তো মধ্যবিত্ত, তাই না? আমাদের শ্রেণীটা কি, আমরা শ্রেণী বুঝতে হবে। আমি তো মিডল ক্লাস, তো মিডল ক্লাস হওয়াতে কিছু লোভ তো আছে, নাই তা না, কিন্তু এটাকে কন্ট্রোল করার চেষ্টা করি, কতটা পারি জানি না, করি। আমার এসছে, আবার আরেকবারও এসছে, একবার না আরেকবারও এসছে অন্য অন্য আদর্শের। আমি ওটা চাইনি, কারণ মুরব্বী লোকেরা আমাকে সালাম দিয়ে পাশে দাঁড়িয়ে যাচ্ছে, তখনকার সময়ের কথা বলছি। আমি কলেজের ভিপি ছিলাম, ওই স্টুডেন্ট লাইফ পর্যন্তই আমি পলিটিক্সটা করেছি। তারপরে আমাকে স্বাধীনতার পরে যখন হয়ে গেল, সুযোগ সুবিধাগুলো যখন আসলো, আমার মনে হলো যে আমি অভিনয় করব। রাজনীতিতে কোথায় যেন নিজেকে লুকাতে হয় বারবার, রাজনীতির কারণেই। রাজনীতিটা কিন্তু এরকম নয়, কিন্তু দেশের অবস্থা, মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে রাজনীতি করতে গেলে অনেক সময় লুকাতে হয়, নানাবিধ বিষয়ে লুকাতে হয়। সেটি আমার পছন্দ ছিল না, একদম ছিল না। আমার ভেতরে ছিল উন্মোচনটা। তো নাটক আমার জন্য, আমার ভেতরে নাটকের একটা চাহিদা ছিল, প্রচণ্ড চাহিদা ছিল। সেই আর কোনো মহৎ কাজের জন্য ইহা নয় তাহা এরকম কোনো কিছুই না, শুধু মনে হয়েছে যে আমি এটা করলে আমার ভালো লাগবে, আমার নিজের কাছে ভালো লাগবে, আমি সেজন্য এসেছি। আমরা আরো কথা বলবো, এবং রাজনীতি ছেড়ে অভিনয়ে ঢুকলেন, এই যে একটা ভালো লাগা বলছিলেন, লোভ সংযত করা, এই পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটা বিরতি নেব। দর্শক, এখন আনন্দে সময় হলো একটা বিরতি নেবার, একটু পর ফিরে আসবো। বিরতির পর আবারও স্বাগত এখন আনন্দে। আমিরুল হক চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে এখন আনন্দে। আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন আমরা মধ্যবিত্ত, কিন্তু এখন যারা সত্যিকার অর্থে আমরা যাদেরকে সেলিব্রিটি বলি, সোশ্যাল মিডিয়াতে ফলো করি, তারা কি নিজেকে মধ্যবিত্ত বলে দাবি করে? এটা কি আপনি বলবেন? এটা আমি বলতে পারবো না, এটা আমি কমেন্টও করতে পারবো না, কারণ এই কথাগুলো যার যার তিনিই বলবেন। সেই জায়গা থেকে আপনি লোভ কিভাবে সংযত করেছেন, এবং সেই লোভটা সংযত করে এই যে অভিনয়ের মধ্যে ঢুকে গেলেন, কখনো কি আবার পেছনে তাকাতে ইচ্ছে হয়নি, কিংবা কখনো কি মনে হয়নি আমি সেই রাজনীতিতেই ফিরে যাই, সেখানে হয়তো অনেক অর্থবিত্ত রয়েছে, সেখানে অনেক বেশি পাওয়ারটা রয়েছে? তো সেই জায়গা থেকে এটা কি আসলে কখনো মনে হয়েছিল কিনা? না, মনে হয়, যদি সত্য আশ্রয়ের কথা তো বলেছি, তা নাহলে তো মিথ্যে বলা হবে, ভুল বলা হবে। সেটা হচ্ছে, মনে হয়েছে যখন নানাবিধ আঘাত পায়, নানা রকম আঘাত এসে ধরে, তখন মনে হয় যে এখন আমি এটা তো আমার কোনো কেউ, এটা হতোই না, এই বিষয়টার মধ্যে আমি পড়তামই না যদি আমি ওই জীবনে চলে যেতাম, রাজনীতির জীবনে চলে যেতাম। তো সেখানে মনে হয় আবার একা একা যখন চুপচাপ শুয়ে থাকি, নিজের কাছে নিজে কথা বলি, তখন মনে হয় যে না না, এটা তো আমি কি ভাবছি। হ্যাঁ, এরকম তো সব ক্ষেত্রে গেলেই, সব ক্ষেত্রেই কিছু না কিছু সমস্যা তো এরকম জড়িয়ে ধরবেই। তো সেটা তো আমি তো অভিনয় আমার ভালো লাগে। অভিনয়ে যে আমি করলে শুধু অভিনয় কেউ ছেড়ে রেখে দিয়েছে, যাও মঞ্চে করে চলে যাও, তা তো না। একটা প্রক্রিয়া তৈরি হয়েছে, তো যেই প্রক্রিয়াটাকে আমরা সুস্থ প্রক্রিয়া মনে করি, যে এটা সুস্থ প্রক্রিয়া, একটা ডেভেলপ কান্ট্রিতে একটা সুস্থ প্রক্রিয়া আমাদেরকে দেখায়। যে ব্রিটেনে একজন নাটক করছেন, যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে, এই যোগ্যতা অর্জন করলে তিনি ইহা করিতে পারিবেন। কিন্তু আমাদের দেশে সর্বক্ষেত্রে যেরকম জটিলতার সৃষ্টি হয়ে যায়, ইম্পোজড হয় জটিলতাগুলো, সেইগুলো কষ্ট তো দেয়, সবাইকে দেয়, একদম সব পেশায় দেয়, এক পেশা না, প্রত্যেকটি পেশাতে দেয়। তো সেখানে আমাদেরকেও ফেস করতে হয়েছে, হয়। আচ্ছা, এবার একটু সিনেমা প্রসঙ্গে কথা বলতে চাই। আপনি তো মোরশেদুল ইসলাম পরিচালিত দুখাই সিনেমাতে অভিনয় করেছেন, এবং সেটি খুবই জনপ্রিয় একটি সিনেমা। এই সিনেমায় কাজের অভিজ্ঞতা কেমন, এবং সে সময় আপনি কেমন ফিডব্যাক পাচ্ছিলেন?
না, আমি যখনই কাজ করেছি একটা কথা বলি, এইটা বোধহয় একটু লোভই হচ্ছে, এটাকে খুব একটা সম্বোধন করছি না, কারণ এটা মানুষকে কষ্ট দেবে না। আমি টিভিতে গেছি, আমি অভিনয় করে সকাল সন্ধ্যার মোড়লের পর থেকে, সকাল সন্ধ্যা নামক একটি নাটক হয়েছিল বিটিভিতে, প্রথম সিরিয়াল, ফার্স্ট সিরিয়াল। তখন হলিউডে চলছে ডালাস, আচ্ছা, বাংলাদেশে শুরু হলো সকাল সন্ধ্যা। তো সকাল সন্ধ্যা হলো, মানুষ গ্রহণ করতে লাগলো, একটা পর্যায়ে গিয়ে আমি মোড়লের চরিত্র করলাম, আমাকে দেওয়া হলো। তো চরিত্রটা এত অ্যাকসেপ্টেড হলো, পত্রিকা জরিপ করেছিল, তাতে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছিলাম। আর শাকেরা বলে একটি চরিত্র ছিল ওতে, সে সেকেন্ড, মানে সেও ভালো পেয়েছিল। অর্থাৎ সকাল সন্ধ্যার মোড়লের চরিত্র থেকে শুরু করে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয়ের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, যেরকম আমজাদ হোসেনের ভেলু, নাটকের নাম যতটা জানে, আমার চরিত্র নাম হয়তো তার থেকে, যে ও ওই জন্মভূমির ভেলু। তারপরে মামুনুর রশিদ সাহেবের সময় অসময়, কফিল, মিয়াভাই নজাই, এটাও মানে আমাকে আর পেছনে ফিরে, আমার প্রত্যেকটি চরিত্র অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল, এমনভাবে মানুষ ভালোবাসা পেয়েছি, সেখানেই আমার খুব ভালো লাগার জায়গা। ওই ভালো লাগাটাই আমি খুঁজছিলাম, সেটা আমি কিছুটা টাচ করেছি, কিছুটা হলো পেয়েছি ওখানে। বাদবাকি প্রক্রিয়াগুলো তো ঝাপসা হয়েছে, আক্রান্ত হয়েছে, সেসব তো হয়ই। আচ্ছা, খ্যাতির তো অনেক বিড়ম্বনাও থাকে। আপনি বলছিলেন আপনি এই যে নাটকগুলো করে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন, সেই সময় বা এখনো যখন আপনি বাহিরে যান, মানুষ যখন আপনাকে রিকগনাইজ করতে পারে, তখন আপনার কেমন লাগে? না, এটা তো খুব ভালো লাগে, কারণ এটাই তো ওই আমার ভালো লাগার বৃত্ত, তাই না? যে মানুষ গ্রহণ করেছে, আমি যে কাজটি করছি, প্রত্যেক মানুষই, যেরকম তুমি উপস্থাপনা করছো, তুমি তো চাও যে আমার উপস্থাপনাটা মানুষ গ্রহণ করুক, একদম, তাই না? এরকম সবাই চায় যে মানুষ গ্রহণ করুক, মানুষই হচ্ছে আসল, যাদের জন্য আমরা কাজটা করি। তো সেখানে খুব দারুণ ভালো লাগে। দেখো, একটু আবেগপ্রবণ হয়ে যাই তো, যেমন পশ্চিমবাংলায় গেলে এখানে একেবারে সবাই, আজকে ইউটিউবে তো সমস্ত দুনিয়া ছোট হয়ে গেছে, তো তারা দেখে, আমাদের ধারণা যে ডাক্তারের কাছে যাই চিকিৎসার জন্য, বলে যে ইউটিউবে তো আপনার নাটক দেখেছি, এটা আরে দারুণ, এই মহান্তন। অনেক ডাক্তার ইন্ডিয়াতেই আমার কাছ থেকে টাকা নেয়নি, প্রফেশনাল, খুব বড় ডাক্তার, তারা বড় ফিস নেন অনেকেই, সবাই নন, অনেকেই। যেরকম আমি হাঁটুর ব্যথা দেখালাম, উনি বললো যে না, আপনার কাছ থেকে আপনাকে দিতে হবে না, শুধু এক্সরের যৎসামান্য টাকা নিলেন। কিন্তু এগুলোকেই কি আসলে জীবনের পাওয়া? দারুণ। তারপরে অনেক মানুষ এসে বলে একটু ছবি তুলি, আমরা দেশের বাইরেরা কি বলছে, ওই যে ইউটিউবে আপনার নাটক দেখি, অমুক নাটক দেখেছি, ভালো লাগে, চরিত্রগুলো একেবারে ডিটেইল তারা বলে, মুখস্থ রেখেছে। তো এইরকম আমেরিকায় গেছি, আমেরিকা অনেকগুলো পুরস্কার পেয়েছি, কারণ এখানে যে প্রক্রিয়াতে এগোতে হয়, যে সমস্ত কানেকশনগুলো ক্রিয়েট করে এগোতে হয়, আমেরিকাতে তো তা না, তারা নাটক দেখে, সিম্পলি তারা অ্যাকসেপ্ট করে ওই লাইনে গেলে। আমাকে হলিউডে 18 সালে, তখন ডোনাল্ড ট্রাম্প সাহেব, বর্তমান আমেরিকার যে প্রেসিডেন্ট, তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, মাঝখানে আবার ছিলেন না, 2018 সালের কথা বলছি। ব্রেড শেরম্যান তখন হলিউডের সেনেটর, উনি আমাকে ইনভাইট করে আমাকে পুরস্কৃত করেছেন। বাহ, দারুণ। হ্যাঁ, এই যে সমস্ত দেখেছি যে এত পপুলার, ওই যে অনেক লাইক পড়েছে তোমার, আমি তো ওগুলো কখনো দেখি নাই। আমার আবার খুব এই ব্যাপারে অলসতা, এই দেখি এগুলো আমি পারি না, দেখি না, মানে আমার ওই তো তোমার উনি ডেকে আমাকে আমি তো আপ্লুত হয়ে গেছি যে আমেরিকাতে উনি আমেরিকান, ব্রেড শেরম্যান, উনি খুব ভালো, উনি একজন ইহুদি ভদ্রলোক, কিন্তু ওখানকার মুসলিমরা ওনাকে খুব পছন্দ করে, উনি মানুষের কষ্টে, মানুষের সুখ দুঃখের সাথে জড়িত। আপনি তো চাকা সিনেমায় অভিনয় করেছেন, এই সিনেমার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। ও দারুণ, কারণ কি, চাকা তো পৃথিবীতে খুব সমাদৃত ফিল্ম হিসেবে,
এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু যারা ফিল্ম নিয়ে পড়াশোনা করেন সেই সকল স্টুডেন্টদেরকেও এই সিনেমাটার বিশেষণ দিয়ে পড়ানো হয় কিন্তু। তুই চাকার জন্য আমি যেরকম ফুকুওকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ওখানে এশিয়ান ট্যালেন্ট হিসাবে আমাকে ইনভাইট করে নিয়ে গেছে তারা। চিঠিটা ওইভাবে এসছে বলে আমি বললাম এশিয়ান ট্যালেন্ট হিসেবে। ফুকুওকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, জাপান। তারপর ওখানে বিভিন্ন জায়গায় আমাকে দাওয়াত করেছে। নাগোয়া ইন্টারন্যাশনাল সেন্টার জাপানে আমাকে অ্যাওয়ার্ড করেছেন, ওরা ইনভাইট করে, সেপারেট ইনভাইট করে। তো চাকা ডানকার্কে মানে ফ্রান্সে বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর পেয়েছে অ্যাওয়ার্ড। অভিনয় নিয়ে কথা হয়েছে কিন্তু কোনো পুরস্কার নেই, ওখানে কোনো পুরস্কারের প্রভিশন ছিল না। তো এরকম সব সময় তো আসলে পুরস্কার লাগেও না, এই যে আপনাকে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছে এটাই তো অনেক বড় একটা। তো অনেক ওখানে তোমাকে বললে তোমরা আপ্লুত হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে, যেহেতু তোমাদের দেশের ব্যাপার। অবশ্যই। তো আমাদেরকে ওরকম আমন্ত্রণ করেছে, পৃথিবীর সব দেশ গেছে। আমাকে দিয়ে নিক্কো হোটেলে, জাপানের নিক্কো হোটেলে আমাকে দিয়ে ওখানকার মেয়র হচ্ছেন সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল ম্যান। ওই প্রিফেকচারগুলোর মূল হচ্ছে, ধরে নাও গভর্নর, তিনি বোঝাবার জন্য বলছি এটা, আচ্ছা আচ্ছা। মেয়র। তো বোধহয় গভর্নর আছেন দুই একটা জায়গায় আছেন সেখানে, ওই জায়গায় কিন্তু মেয়ররাই এই শক্তিশালী। আমাকে দিয়ে ওপেন করিয়েছে। বাহ। ওখানে ওই একটা বিয়ার নিয়ে করতে, ওপেন করতে আমাকে বলছে সিলেক্ট করেছে যে তুমি। তারপর একটা বোর্ডে সাইন করতে হয়, তো আমি সাইন করেছি, বাংলায় নাম লিখেছি, বিশ্বসভায় লিখে দিয়েছি বাংলায় মোর নাম। বাহ। আচ্ছা, এই চাকার গল্পটা তো সেলিম আল দীনের লেখা, সেই তার গল্পে আপনি চরিত্রায়ন করেছেন। এই আবেগটা আপনার কাছে কিংবা এই অনুভূতিটা আপনার কাছে কেমন ছিল সেই সময় যখন আপনি এই অফারটা পেলেন কাজের, এবং আপনি কিভাবে এই কাজটা বা এই চরিত্রটার জন্য নিজেকে তৈরি করেছেন, কিভাবে চরিত্রায়ন করলেন শেষ পর্যন্ত? আসলে তোমাকে তো প্রথমেই বললাম, দেখো প্রথমে তো স্ক্রিপ্টটা পড়ি, পড়লে পরে স্ক্রিপ্টটাই আমাদেরকে সহযোগিতা করে, সাহায্য করে যে আমার যে চরিত্রটা আছে পুরো স্ক্রিপ্টের মধ্যে তার একটি বিষয় নিহিত আছে, সেখান থেকে আমার চরিত্রটা এসছে ওই স্ক্রিপ্টে, ওই প্রয়োজনে, ওই জীবনে। তাহলে আমি ওই চাকার ওই যে গারোয়ান সে ধান টেনে নিয়ে যায়, সিজনে যখন ধান উঠছে বহন করে, তারপরে গরুর গাড়ি চালিয়ে যা রোজগার হয় তাই দিয়ে জীবন যাপন হয়। তো হঠাৎ একটা ডেকে নিয়ে গিয়ে একটা ডেড বডি একজন বললো যেখানে পৌঁছে দাও, এতে মর। তখন মানবিক কারণে মনে হলো, আবার বিরক্ত হলাম, কারণ আমার প্রফেশনে এ তো খুব মুশকিলের ব্যাপার হলো। তো এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে ক্যারেক্টারটাকে ইন্টারপ্রেট করতে হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একজন অভিনেতার জন্য, অভিনেত্রীর জন্য চরিত্র ইন্টারপ্রেট করতে হবে। চরিত্রের ক্যারেক্টারের আইডেন্টিটি কী, সে আইডেন্টিটিকে বের করতে হবে, ক্যারেক্টার আইডেন্টিটি একদম। এটা যদি শার্প হয় যে এইটা চরিত্র, তাহলে ক্যারেক্টার ইন্টারপ্রিটেশন তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে, অভীষ্ট লক্ষ্যে, যে চরিত্রের অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাবে, এইভাবে 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 এগিয়ে যাও। তারপরে আমরা সমাজ দেখে নির্মাণ করি যে একজন গারোয়ান এই অর্থনৈতিক অবস্থায়, গ্রামের এই অবস্থায়, এই গারোয়ানের কী ভূমিকা, কীভাবে জেস্চারগুলো কী হওয়া উচিত, কীভাবে কথা বলা উচিত, কীভাবে তার ওঠা বসা করা উচিত, আমরা তখন নির্ধারণ করি সমাজ চিত্র দেখে দেখে। ইন্টারপ্রেট তো করতেই হবে। আমরা এই গল্পটা আরো একটু শুনবো, তবে আর একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, এখন আনন্দের সময় হলো, আরো একটা বিরতি নেবার একটু পর ফিরবো। আবারও স্বাগত এখন আনন্দে। ভাই, আপনি বলছিলেন যে আসলে একটা চরিত্র করার জন্য সেই চরিত্রটাকে আগে বুঝতে হয়, সেটার পেছনে সময় দিতে হয়, এবং সেভাবেই আসলে আপনারা সেই চরিত্রগুলো করতে রাজি হন, সেই চরিত্রের পেছনে সময় দেন। একটু এটাই জানতে চাই, কিভাবে চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে হয় এবং কতটা সময় প্রয়োজন। দেখা যায় যে যখন
একটা অভিনেতা কাজ করে তখন তার হাতে আরো অনেক কাজ থাকে, আরো কয়েকটা ক্যারেক্টার থাকে, সবকিছু মিলিয়ে কি একটা ক্যারেক্টারে কিভাবে একজন অভিনেতা ফোকাস করবেন? প্রথমে হচ্ছে স্ক্রিপ্টটা পড়লে পরে স্ক্রিপ্ট না পড়লে কখনো করা যাবে না। স্ক্রিপ্টের পরে স্ক্রিপ্টের মধ্যেই 10টা চরিত্রের মধ্যে একটা চরিত্র তোমার, সেই চরিত্রটিকে তোমার যে এই চরিত্রটি এখানে এই স্ক্রিপ্ট কি বলতে চাইছে এই চরিত্রের মধ্যে দিয়ে, তাহলে অভিনেতাকে চিনতে হবে এই চরিত্রটিকে স্পষ্টভাবে। তার মানে টোটাল ইন্টারপ্রেট করতে হবে যে দিস ইজ মাই ক্যারেক্টার, হোয়েদার আই এম ক্লিয়ার অর নট অ্যাবাউট মাই ক্যারেক্টার, রাইট? যখন আমি ক্লিয়ার হচ্ছি তখন আমি সমাজ দেখছি যে এই চরিত্রটা, যে আমিরুল হক চৌধুরী এখানে ইন্টারভিউ দিচ্ছে, সে কি মানের অভিনেতা, কি তার সমস্ত কিছু সব কিছু মিলিয়ে আমিরুল হক চৌধুরী এখানে, এবং তিনি দিচ্ছে। এই অভিনয়টা যদি আমি করি, তাহলে আমি যদি অমুকের মতো করি কিচ্ছু হবে না। আমিরুল হক চৌধুরী একজন অভিনেতা, তিনি এখানে এসছেন, তিনি ইকোনমিক গ্রুপ কি, তার অভিনয়ের জীবনটা কি, তার সমস্ত কিছু মিলিয়ে সমাজে তার অবস্থান সমস্ত কিছু মিলিয়ে তার কস্টিউম হবে, তার কথাবার্তা হবে, তার অ্যান্সার হবে, সব কিছু হবে। আচ্ছা, আপনি তো পৃথিবীর অনেক দেশেই ঘুরেছেন, নিশ্চয়ই অন্যান্য দেশের সিনেমা নাটক সেগুলোও দেখা হয়। আমরা কিন্তু দেখি আমাদের দেশের বাইরে অনেকেই যারা সিনিয়র অ্যাক্টররা আছে তারা কিন্তু সেই তাদের ক্যারেক্টার অনুযায়ী চরিত্রে অভিনয় করে থাকেন, বা তাদের বয়স অনুযায়ী সেই ধরনের ক্যারেক্টারে অভিনয় করে থাকেন। কিন্তু আমাদের দেশে যারা সিনিয়র যারা আর্টিস্টরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে নিয়ে খুব বেশি গল্প হয় না, তাদেরকে চরিত্রের প্রয়োজনে হয়তো বাবা মা কিংবা চাচা চাচি এরকম প্রয়োজনে হয়তো ব্যবহার করা হয়। আপনার কাছে মনে হয় না যে এরকম যারা সিনিয়র অ্যাক্টর রয়েছেন তাদেরকে নিয়েও গল্প লেখা উচিত, এবং খুব ভালো মানের গল্প হলে দর্শক অবশ্যই সেটা গ্রহণ করবে? অবশ্যই করবে। পৃথিবীতে উদাহরণ আছে না, শত শত, 2-4টে নয়, আমাদের পাশের দেশে তাকালেই পাওয়া যাবে। একদম এই একদম কলকাতাতেও একেবারে কাছে, কলকাতা ইন্ডাস্ট্রি তো এখন অত বড় ইন্ডাস্ট্রি, আগে যেরকম বম্বে ইন্ডাস্ট্রি, তার সামনে তো কলকাতা ইন্ডাস্ট্রি একেবারেই ছোট একটা ইন্ডাস্ট্রি, তাই না? সেখানে পর্যন্ত হচ্ছে, বাবাকে নিয়ে হচ্ছে, বাবার সাথে ছেলের দ্বন্দ্ব, বাবা সেখানে তো হচ্ছে। জ্যাক নিকলসন, আমেরিকান লাইফ, যেটা এক এক দেশের সমাজ ব্যবস্থা তো একরকম না, নানা রকম তার সমাজ। জ্যাক নিকলসন আছে, একজন বয়স্ক নিঃসঙ্গ মানুষ, তিনি দেখা যাচ্ছে, জ্যাক নিকলসন খুব বড় একজন অভিনেতা, আমার খুব পছন্দের বলে আমি নামটি বললাম। তার একটা ছবি দেখেছি, নিঃসঙ্গ বিচে ঘুরে বেড়াচ্ছে, একজন ভদ্রমহিলার সাথে হলো, তারপরে একেবারে যুবকের মতো প্রেম করা শুরু করে দিল, কিন্তু সেটা মেক বিলিভে গেল। প্রেম শুনলে যেন কীরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যায়, তা তো না, এটা তো মানুষের জীবনের একটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমি এটা কিভাবে স্ক্রিপ্টে আনছি, তারপরে আমি এটা কিভাবে অভিনয় করছি, এই জন্য আমি জ্যাক নিকলসনের কথাটা বললাম। ছবির নামটা আমার মনে নাই, দারুণ দারুণ ছবি দেখেছি, অনেক আগে দেখেছি, কিছুটা তো ঝাপসা হয়ে এসছে, এখন তো বয়স হয়েছে, অনেক কিছু ব্ল্যাক আউট হয়ে যায়। তো সেই জায়গাটাতে প্রচুর আছে, কিন্তু চর্চা না করলে তো ক্ষয়ে যাবে। চর্চা করতে হবে আমাদের। আপনি তো পরিচালনায় এসেছেন, আপনার কখনো আসলে মনে হয়েছিল, বা যখন আপনি কাজ নিয়মিত করতেন, যে আপনি আসলে সিনিয়র আর্টিস্টদেরকে নিয়ে এভাবে গল্প সাজাবেন কিংবা গল্প পেলে সেভাবে ডিরেকশন দেবেন? দেখো, তুমি আমাকে এমন জায়গায় প্রশ্ন করছো, সেখানে আমি ডিটেইল করতে গেলে একটু ডিটেইল করা যাবে না অতটা, কিছুটা তো বলবো। সেটা হচ্ছে কি, ধরো আমার স্বভাবটাই এরকম, এটা যে আমি করছি মহান হওয়ার জন্য এরকম কোনো ঘটনা না। সেটা হচ্ছে আমি একটু পারফেকশনিস্ট। সেটা তুমি আমার অভিনয় দেখলে, যে কোনো যে চরিত্র হয়তো অত ভালো হয়নি, সেটাও কিন্তু পারফেকশনিস্ট হওয়ার যে বিষয়টা আছে, বা পারফেকশনে যাওয়ার যে বিষয়টা আছে, সেটা কিন্তু আমি চেষ্টা করি। এখন এতে হয়েছে কি, আমি নাটক করেছি, একটা চ্যানেল আমাকে বলেছে নাটক করার জন্যে, আমি মুখের কথাটা কি
ফাইনাল ধরেছি সেটাই ধরার কথা। কাগজে কলমে লেখে যে আচ্ছা লেখা ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা অনেক সরে টরে যাই বলে আজকাল লিখতে হয়, তো সেখানে করেছি। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলছে যে স্যার আমি 3 দিনে করে দেব। আমি প্রডিউসার, কিন্তু একদিনে 95,000 টাকা আপনার খরচ হবে, আপনি একদিন কেন বেশি করবেন, 3 দিনে আপনার নাটকটা হয়ে যাবে। আমি বললাম আমি করতে পারবো না, আমাকে 4 দিন করতে হবে, তা না হলে কাজের প্রতি কাজটা ঠিক হবে না, আমার মন মতো হবে, ডিরেক্টরও আমি। তো আমার 95,000 টাকা পকেট থেকে গেছে, এবং আমাকে মৌখিকভাবে যে আশ্বাসটা দেওয়া হয়েছিল সেটা থেকে কিছুটা বিচ্যুতি ঘটে গেল। তার মানেটা কি, আমি কিছু বলতে চাইলাম, একটি প্রক্রিয়া যেখানে ফাম্বল হয়, যেখানে হোঁচট খায়, বাংলায় হোঁচট খাওয়া বললেও একটু ঝাপসা হয়ে যায়, সেখানে যদি তুমি এইভাবে এই জিনিসগুলোকে লালন না করো, তাহলে কি আমরা অভীষ্ট লক্ষ্যে যেতে পারবো? তাহলে কি আমরা বিকশিত হতে পারবো? যথাযথ শব্দটি হচ্ছে যথাযথ বিকশিত হতে পারবো। সো আর কিছু নিশ্চয়ই বলার দরকার নেই। আমরা আসলে এই যে একটা সার্কেল থেকে একটা নাটক, সেখানে মাত্র 2টা ক্যারেক্টার থাকবে, বড় জোর 3 থেকে 4টা ক্যারেক্টার থাকবে, একটা ফ্ল্যাটের মধ্যেই নাটকটা শেষ হয়ে যাবে, এবং আপনি যেভাবে বলছিলেন 3 দিনের মধ্যে, কিংবা সেই সব নাটক হয়তো 2 দিনের মধ্যেও শেষ হয়ে যায়, এবং এখন কিন্তু আমরা জানি যে একদিনেও নাটক শেষ করা সম্ভব। তো সেই সার্কেলটা থেকে আমরা কবে বের হতে পারবো, কিংবা আমাদের সদিচ্ছার অভাব তো নিশ্চয়ই রয়েছে, সেখান থেকে বের হতে হলে আমাদের আসলে প্রথম পরিকল্পনাটা বা প্রথম টার্গেটটা কি হবে? দেখো, আমি আশাবাদী মানুষ, আমি কিন্তু খুবই আশাবাদী মানুষ। তরুণীদের সাথে যখন আমি অভিনয় করি, ওদেরকে যখন আমি দেখি, এখন অনেক অল্প বয়সের পরিচালক আসছে, ওরা কিন্তু বেশ ভালো বুঝে কাজ করে, সবাই না, কিন্তু বেশ কিছু একটা সংখ্যা আছে, ওরা বুঝে কাজ করে, জানতে চায়। শুধু আমরা তাদেরকে দিক নির্দেশনা দিতে পারছি না, সামাজিকভাবে, ব্যক্তি নয়, সেটি দেওয়া উচিত আমাদের। আমি বিশ্বাস করি এত সম্ভাবনা আছে আমাদের জাতির, এত, এবং তার অনেক বিষয়ও আছে। আমাদের বাংলা ভাষা বললে পুরো তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বাংলা ভাষা। অন্য অনেক দেশ আছে 10টা 20টা ভাষা, নানা রকম অসুবিধা। হ্যাঁ, কেউ মাছ মাংস খাচ্ছে না, কেউ হয়তো সবজি খাচ্ছে না। আমাদের কিন্তু এই সমস্ত সমস্যা নেই। ইলিশ মাছ দিয়ে ডাল রেঁধে দিলে পুরো বাংলাদেশ খেয়ে ফেলবে। সো আমি এটা বললাম কেন, এগুলো বলার অর্থ আছে। তার মানে আমাদের সমস্যা অনেক কম। হ্যাঁ, আমি পজিটিভ, আমি আশাবাদী। একদিন দেখবে জাম্প করবে, এগিয়ে যাবে। এই যত ঝাপসা বিষয়গুলো সৃষ্টি হয়ে, যেগুলো ভেঙে চুরে অন্ধকারে যারাই আমাদেরকে যেভাবেই রাখতে চাইছে না কেন, থাকবে না, এগিয়ে যাবে। আমরাও কিন্তু আসলে সেই প্রত্যাশাই করি। আপনাকে বলছিলাম যে আপনি হুমায়ূন আহমেদের সাথে অনেক কাজ করেছেন, এবং সেই সময় হুমায়ূন আহমেদের নাটক কিংবা সিনেমা একটা আলাদা জনরা, আলাদা দর্শক তৈরি করেছিল। এখন হুমায়ূন আহমেদ থেকে তার ছেলে নুহাশ হুমায়ূন, সেও কাজ করছে, সেও আসলে এই জেনারেশনের একটা জেনারেশনকে টার্গেট করেছে, একটা ম্যাস পিপলকে টার্গেট করে সেভাবে কাজ করার চেষ্টা করছে। অর্থাৎ মানে এই যে প্রক্রিয়াগুলো, সেগুলো কিন্তু ভাঙার চেষ্টা চলছে, হয়তো সংখ্যাটা এখনো পর্যন্ত কম। এবং আপনিও বলছিলেন যে ইয়াংরা কিন্তু এখন ভালো কাজ করে, তাদের মধ্যে কিন্তু এই নামগুলো আসলে বলতেই হয়। হুমায়ূন আহমেদের সাথে কাজ করেছেন, তার সাথে কাজ করার একটু অভিজ্ঞতা কিংবা কোনো মজার যদি স্মৃতি থাকে নাটকের সেটে, একটু জানতে চাই। অনেক হুমায়ুনের প্রথম একটি কথা বলবো, সেটা হচ্ছে মৌলিক, তার সমস্ত লেখাগুলো নিজের একেবারে নিজস্ব। চাঁদ দেখার দৃষ্টিকোণও নিজস্ব। মাটি গর্ত করার মধ্যে বসে, কিছু ঝোপঝাপের মধ্যে বসে বসে মাটি গর্ত করে বসে চাঁদ দেখছে। এইসব জিনিস মানুষকে তো অনেক টেনেছে, এর ধারাবাহিকতাও ছিল। হঠাৎ করে গর্ত করে বসে গেলে তো মানুষ এটা দেখবে না, তাই না? তো এরকম অনেক। আজকে তুমি চিন্তা করো, ভালো লাগে না তোমার কাছে, কলকাতা বইমেলায়, মানে বাংলার বইমেলায়, বাংলায় লেখনীতে হুমায়ুন আহমেদের বই কলকাতা বইমেলায় বেস্ট সেলার এখনো পর্যন্ত। এটা আমাদের গর্ব বিষয় না? অবশ্যই। ফরেন কারেন্সি কত এসছে,
তাই না? এই যে আমাদের মোর্শেদুল ইসলাম এক চাকা করে কত ফরেন কারেন্সি উপার্জন করেছে, করেনি? এবং এর মধ্য দিয়ে কত মানুষ আসলে বাংলাদেশকে চিনেছে, আমাদের চলচ্চিত্রকে চিনেছে। তুমি কি গর্বের। তুমি অবাক হবে জানলে জাপানের যেখানে যেখানে দাওয়াত করে নিয়ে গেছে চাকার জন্যে, তারা তারা চাকাকে কি মানে সমাদর করেছে, কিভাবে সমাদৃত হয়েছে, এটা মানে বলতে গেলে কেমন যেন সাই ফিল করি যে যেহেতু আমি ছিলাম তাহলে কি না, বলছি এরকম? একদমই শাই ফিল করার কিছু নেই, কারণ আসলে আপনিও নিশ্চয়ই এই টিমটার সাথে থাকতে পেরে গর্বিত, এবং একই সঙ্গে আমরাও কিন্তু গর্বিত যে বাংলাদেশের চলচ্চিত্র এমন আন্তর্জাতিক পরিসরে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছেছে। একেবারেই তাই। তুমি দেখো দুখাই, ওটা দেখে তারা এই দুখাই ফিনান্স করলো জাপান, আর যারা ফিনান্স করলেন তারা আমাকে জাপানে টোকিওতে দাওয়াত করে নিয়ে গেলেন ডিজিটাল মিডিয়া ল্যাব। তখন ডিজিটাল বিজনেসটা প্রসার লাভ করার দিকে, 95-এর কথা বলছি, আচ্ছা আচ্ছা। প্রসারের দিকে ডিজিটাল মিডিয়া ল্যাব আমাকে ইনভাইট করে নিয়ে গেলেন। নিয়ে যে ওখানে এত ডিজিটাল মিডিয়া ল্যাবের মালিক, উনি ওনার চেম্বারে বসে ওখানে এত সমাদর করলেন, এত সম্মান করলেন চাকায় অভিনয় করার জন্য। তো সেখানে আমার কাছে প্রত্যেক দেশের লোক এসে, ইরানরা খুব ভালো ছবি করে, কিন্তু ইরানিরা দারুণ। ব্লু ভ্যালিড বলে একটা ছবি দেখে তো আমি স্তম্ভিত হয়ে গেছি একেবারে, যে এত চমৎকার ছবি। ওনার ওই ছবির পরিচালক ভদ্র মহিলা, উনি এলেন একদিন পরে। তো আমি ওদের টিমকে বলেছিলাম উনি আসলে যেন আমাকে একটু বলো। ভদ্রমহিলা এসে আমার সঙ্গে আমাকে এসে একেবারে জড়িয়ে ধরেছে। ভদ্রমহিলার বয়স 50-এর কাছাকাছি, স্ট্যান্ডার্ড ভদ্রমহিলা। দ্যাট মিনস একজন মানুষ, মহিলা না পুরুষ বোঝার আগে একজন মানুষ নিজেকে মানুষে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা মহিলা থাকি, পুরুষ থাকি, কিন্তু যখন মানুষ হই তখন অতিক্রম করি, একদম মহিলা থেকে অতিক্রম করি, পুরুষ থেকে অতিক্রম করি, তখন মানুষে যাই, তাই না? একদম। এই যে মঞ্চের প্রতি আপনার ভালোবাসা, নাটকের প্রতি ভালোবাসা, এবং যারা চলে গেছেন তাদের প্রতি এখনো আপনার যে শ্রদ্ধা, তাদেরকে আপনি যেভাবে, বিশেষ করে আপনার যখন ক্যারিয়ার শুরুর দিকে যারা আপনাকে সুযোগ দিয়েছে, আপনি শুরুতেই তাদেরকে শ্রদ্ধা করেছেন, তাদেরকে স্মরণ করেছেন। কিছুদিন আগে আপনার সহযোদ্ধা যদি বলি, বন্ধু, আপনার একই সমসাময়িক আতাউর রহমান, তিনিও চলে গেলেন। যাওয়ার সংখ্যাটা খুব ভারী হয়ে যাচ্ছে। আসলে তাদেরকে মানে কতটা মিস তো নিশ্চয়ই করেন। অনেক অনেক। যেমন আবুল খায়ের ভাইকে, যেমন নাজমা আনোয়ারকে। নাজমা আনোয়ার আমার পেয়ার ছিল দুখাইতে। আমরাই অনেক একসাথে প্রচুর নাটক করেছি, সিনেমা করেছি। সিনেমা মানে এই জাতীয় প্যারালাল মুভি আর কি। অনেক বন্ধু, খায়ের ভাইয়ের কথা বললাম, মুস্তফা ভাইয়ের কথা বললাম, আতাউর, একসাথে। এই আতাউর, এটা না বললে ঠিক হবে না। এই যে বাংলাদেশের যে নাট্য আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি হলো, তার একটি স্তম্ভ কিন্তু আতাউর। আতাউর কিন্তু এই নাটক, একে অনেক মঞ্চ নাটককে বিশেষ করে অনেক এগিয়ে নিয়ে গেছে, অনেক এগিয়ে নিয়ে গেছে। কষ্ট হয় যখন শুনলাম, ফোনে জানতে পারলাম, আমাকে বলল। তারপরে আমি আরও 2-1 জনের কাছে জানলাম। আমার কাছে খুব কষ্ট হয়, খুব। আমাদের কাছাকাছি মানুষ তো, সব বিষয়ে যে আমরা একমত ছিলাম তা তো না। কেনই বা হবো একমত? সব বিষয় তো হব না, দুজন তো আলাদা মানুষ। কিন্তু হ্যাঁ, সেটা তো আলাদা সাবজেক্ট। কিন্তু আমরা এগুলো একসাথে করেছি, কম বেশি একসাথে অনেক করেছি, অভিনয় করেছি, হুমায়ুনের নাটকই তো করেছি একসাথে, 2, 3, 4টা একসাথেই করেছি। তারপরে আরও একসাথে কত সাবজেক্টের উপরে বিতর্ক হয়েছে। মাইক্রোবাসে করে গেছি হুমায়ুনের এখানে, এই নানা বিতর্ক হয়েছে, বিতর্ক করেছে। ওটা সাবজেক্ট আলাদা, আমরা ব্যক্তিত্ব আলাদা। তো মনে হয় অনেক বন্ধু হারিয়ে ফেলেছে। আমাদের যে বয়স, অনেকেই চলে গেছে। আমাদের জহুর বলে আমার এক বন্ধু ছিল, আলিমুজ্জামান দুলু ছিল, এরা সব অভিনয়ের সাথে, মঞ্চ নাটকের সাথে যুক্ত সবাই। মঞ্চ নাটকের যে আন্দোলন ছিল, তারপরে একজনের কথা বলতে হয়, প্রায় হারিয়ে যাচ্ছে, উচিত না। বজলুল করিম সাহেব ড্রামা সার্কেলের সদস্য ছিলেন। আমরা অনেক কিছু শিখেছি স্বাধীনতার পরে। এত সৎ মানুষ ছিলেন বজলু ভাই, যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরকম সৎ মানুষ,
কিছু উদাহরণ দেয়া যায়, কিন্তু আমি দিতে চাই না তোমাদের সময়ের। বুঝতে পারছো, একজন টেলিফোন যিনি ঠিক করে দেন, ওনার টেলিফোন নষ্ট হয়ে গেছে। তো আমি গেছি একটা রিহার্সাল ওনার এখানে গেছি, তখন বলছি যে আমার টেলিফোনটা নষ্ট হয়ে গেছে, টেলিফোন ওরা ঠিক করতে এসছে, আমার কাছে টাকা চাচ্ছে। আমি তো বুঝতে পারছি না কেন চাচ্ছে আমার কাছে, এটা তো ওদের দায়িত্ব। তো খুবই, এটা আমি একটা খুব সাধারণ একটি উদাহরণ দিলাম। এরকম বজলু ভাইয়ের কোনো তুলনা হয় না। আমাকে একদিন বলছে, তোমার যদি নাটক নিয়ে কারোর সাথে মঞ্চ নিয়ে দ্বন্দ্ব হয়, তুমি বটগাছের নিচে গিয়ে মঞ্চ করে নাটক করো, চৌকি নিয়ে আসো, ওর মধ্যে দাঁড়িয়ে নাটক করো, তাহলে তো হয়ে গেল নাটক। কি বিশ্বাস নাটকের প্রতি, কি ভালোবাসা নাটকের প্রতি, এটা বজলু ভাইয়ের কাছ থেকে পেয়েছি। এবং কতটা সরল অনুভূতি। হ্যাঁ, এবং জানতেন আন্তর্জাতিক নাট্য ধারণাকে মনের মধ্যে পোষণ করতেন, একদম সজ্ঞানী, জেনে শুনে। আন্তর্জাতিক নাট্য জ্ঞান ছিল। এবং তারা কিন্তু আসলে শুধু আমাদেরকে না, নতুন প্রজন্মের যারাই আসছেন এই সেক্টরে তাদের জন্যই অনুপ্রেরণা। এবং একই সঙ্গে আরও একবার আমরা আসলে এই এখন আনন্দের প্ল্যাটফর্ম থেকে আতাউর রহমান অভিনেতাকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। আর সেই সঙ্গে আপনার কাছ থেকে আসলে আজকে অনেক কিছু শিখলাম, এবং কিভাবে আসলে ইতিবাচক থাকতে হয়, কিভাবে শক্ত মনোবল, দৃঢ় মনোবল নিয়ে সব কিছুর মধ্যেও আশাবাদী হয়ে থাকতে হয়, আজকে শিখলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এখন আনন্দে। দর্শক, শেষ করছি এখন আনন্দের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।